ইউএপি শুরু হয়েছে 1996 সালে। আবার যেই স্বপ্নটা আমাদের ছিল আমার মনে হয় এটা 1000% পূরণ হয়ে গেছে। তা আমাদের আশা এটার জন্য আরও কয়েক হাজার পার্সেন্ট এগিয়ে যায়। কিভাবে বলবো এটা? যখন আমরা শুরু করি আমাদের ক্যাম্পাস ছিল 3টা বিল্ডিং, ভাড়া করা বিল্ডিং, এবং ওখানে আপনার 3জন ছাত্র ছিল, মাসে এক্সপেন্সেস ছিল 9 লক্ষ টাকা। তো আমাদের একটা ইনিশিয়ালি আমাদের একটা বোর্ড অফ ট্রাস্টি ঠিক করা হয়েছিল, তখন মনে হয় আমরা 20 জন ছিলাম। তো 2 মাস 3 মাস পরেই দেখা গেল যে আপনার 70% চলে গেছেন। তো এই ইউনিভার্সিটিটা উদ্যোক্তা কিন্তু প্রথম হেদায়েত আহমেদ ছিলেন, উনি ফর্মার সেক্রেটারি এবং অ্যাম্বাসেডার ছিলেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আপনি জানেন, খুরশেদ আলম সাহেব ছিলেন। ফরেন সেক্রেটারি ছিল ওআইসির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মহসিন ছিলেন। কামাল উদ্দিন সাহেব ছিলেন, উনি ফর্মার অ্যাম্বাসেডার অ্যান্ড সেক্রেটারি অলসো। তো অ্যাকচুয়ালি যারা ইউনিভার্সিটিতে মেজর উদ্যোক্তা ছিলেন, আমি একমাত্র ইয়াং ছিলাম, আর ওনারা সব হইলো বলেন সরকারের বড় বড় পদে ছিলেন, সিনিয়র একদম ব্যুরোক্রেট ছিলেন আর কি, ডিপ্লোম্যাট ব্যুরোক্রেট। তো আমরা খুবই একটা চাপে পড়ে গেলাম যে 3জন ছাত্র আর 9 লক্ষ টাকা মাসে কস্ট। তো ওনারা আমাকে বললেন যে কী করা যায় মুজিব। তো হাউ এবার আমরা বললাম যে না, একটা জিনিস তো টেক অফ করার আগে তো ইউ নিড এ টাইম, আমাদেরকে এটা প্রিপারেশন লাগবে, আস্তে ধীরে এটা টেক অফ করবে, আপনারা কিছু মনে করবেন না। তো আমরা চেষ্টা করতে থাকলাম এবং কাজ করতে থাকলাম। আপনি জানেন 3rd সেমিস্টারে এসে আমাদের 160 স্টুডেন্ট হলো, এবং তখন থেকে আমরা দেখতে পারলাম যে যে মান্থলি যে আমাদের কস্টটা যেত, কস্টটা অলমোস্ট 50-60% হ্যাঁ কাভার করছে। এবং 3rd ইয়ারে এসে আমরা ব্রেক ইভেন হইতে পারি না, কিন্তু মোটামুটি ধরেন একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে আছে। তখন আমাদের কিছু আমার মানে বিজনেস ফ্রেন্ড, ফ্যামিলি ফ্রেন্ড, ওনাদেরকে আমরা ইনভাইট করলাম টু জয়েন, বিকজ প্রথম যে বাম্পে অনেকে তো দূরে সরে গেছেন। তো আবার আমরা রিঅর্গানাইজ রিস্ট্রাকচার করে নিলাম বিউটিকে। তো ওখান থেকে আমরা এই যে 96 থেকে এই পর্যন্ত 30 বছর পূর্তি হলো আমাদের। এই 30 বছরে কিন্তু আমাদের কল্পনাও ছিল না যে এই জায়গায় আমরা আসতে পারবো সত্যিকার অর্থে। এই জন্য বললাম যে 1000%। আপনি দেখেন আজকে যে ক্যাম্পাসটা আমাদের এখানে গ্রিন রোডে 2 লক্ষ স্কোয়ার ফিটের উপরে, এবং এটা একটা আর্ট অফ দি বিল্ডিং টেকনোলজি বলতে পারেন। আপনি স্ট্যান্ডার্ডে আপনি একটা 5 স্টার স্ট্যান্ডার্ড ধরতে পারেন। আপনি ফ্লোর দেখেন, আপনি এটা স্টেয়ার কেস দেখেন, আপনি এই ইউনিভার্সিটিটার লিফটগুলি দেখেন, আপনি ফিটিংস দেখেন, ডোরগুলি দেখেন, উইন্ডো দেখেন, ফাসাদটা দেখেন। এটা কিন্তু আমরা কম্প্রোমাইজ করি না এখানে। 100% আমরা এখানে ছাত্ররা যেতে ফ্রিলি চলতে পারে, হাঁটতে পারে, বসতে পারে, এবং ফায়ার সেফটিটা, সিকিউরিটি অ্যান্ড সেফটি সব কিছু এটা টেক কেয়ার করা হয়েছে। এবং দেখেন এখন কিন্তু আমাদের কনস্ট্যান্টটা কি জানেন? আমরা স্পেস দিতে পারছি না ছাত্রদেরকে। আমাদের অলমোস্ট ধরেন বছরে 9000 স্টুডেন্ট এখান থেকে বেরিয়ে যায়, অন এন এভারেজ 7 থেকে 9000। তো আমি মনে করি যে আমরা পুরোপুরি প্ল্যান অনুযায়ী, যেই প্ল্যানটা আমরা 96 করেছিলাম ওই অনুযায়ী ভালোভাবে এবং সার্থকতার সাথে এখানে আসছি। বাট আমাদের অনেক দূর যেতে হবে। আমরা আমাদের যে ডিমান্ড, বাংলাদেশের ডিমান্ড অনুযায়ী কিন্তু সাপ্লাইটা নাই। তো এবং কোয়ালিটি এডুকেশনের জন্য আমাদের কিন্তু সাপ্লাইটা আরও বাড়াতে হবে। ইউএপির ফান্ডামেন্টাল অ্যাপ্রোচটা হলো কোয়ালিটি রাদার দেন দি নাম্বার। আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটি সামগ্রিকভাবে ধরেন, 44% কিন্তু এই যে এখন চাকরি হচ্ছে, 44% কিন্তু কন্ট্রিবিউটার কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি। আর যদি একদম এর মাঝখানেও কিছু আছে, ধরেন গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলি, যদি ডাইরেক্ট গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলি ধরেন, অ্যাকর্ডিং টু দি স্ট্যাটিস্টিক্স অ্যাভেলেবল, অ্যাপ্রক্সিমেটলি 32% কন্ট্রিবিউশন কলেজ ইউনিভার্সিটি মিলে, এবং অফকোর্স অনেক কলেজ আছে। তো প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু লিডিং, 44% যত লোক কাজ করছে 44% কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েটেড। হ্যাঁ, কোয়ালিটির দিক থেকে যদি এটা কম্পারেটেবল না হতো, যদি কাছাকাছি না হতো, চাকরিটা কিন্তু তারা পেত না।
এবং সাকসেসফুলি দে আর ডুইং। আপনি দেখেন আমাদের ইউনিভার্সিটির অনেক লোক আছে বিদেশি, একদম স্বনামধন্য ইউনিভার্সিটির প্রফেসর, বিবিসিতে চাকরি করে, ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করে, IMF-এ চাকরি করে, এই ইউনিভার্সিটির ছেলে মেয়েরাই। তো কোয়ালিটিটা আমি মনে করব যে মোর দেন অ্যাভারেজ আছে এখনও, বাট সব ইউনিভার্সিটি না। যদি আমাদের এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির কথা বলেন, ফার্মেসি আপনি দেখেন বাংলাদেশে আমার মনে হয় 1, 2, 3-র ভিতরে আমাদের একটা স্বীকৃতি আছে। এবং আমি একজনকে জিজ্ঞেস করলাম, একটা ফার্মেসির ছেলেকে, যে গ্র্যাজুয়েশন করে গেল, সে ইনসেপ্টারতে কাজ করে। তো বললাম যে তুমি কত বেতন পাচ্ছ? তো বললো যে 45,000 জয়নিংয়ে। তাহলে গুড। বলে হ্যাঁ, এশিয়া প্যাসিফিকের দেখে আমাকে 10,000 টাকা বেশি দিয়েছে, অন্যরা 35,000 পাচ্ছে। এটা কিন্তু বাস্তব, মানে এটা এখানে। তো হ্যাঁ, কোয়ালিটির ব্যাপারে আরও কাজ করতে হবে। অ্যাকচুয়ালি এডুকেশনটা তো আপনি তো ইটস নট এ ইন্ডাস্ট্রি যে আপনি কোয়ালিটি কিউসি কন্ট্রোল করে এটাকে নিয়ে যাবেন একটা ভালো জায়গাতে। এখানে হচ্ছে কি যে ধরেন ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক সবচেয়ে দ্য কোয়ালিটি টিচার, কোয়ালিটি মানে SOP, কমপ্লায়েন্স এবং সুপারভিশন, অনেক কিছু ইনভলভ করে। বিকজ মানুষ চালানো পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ, মানুষ গড়া আরও বেশি কঠিন কাজ। তো আমরা মানুষ চালাতে পারি, কিন্তু গড়ানোটা কিন্তু ইজ এ চ্যালেঞ্জ সারা পৃথিবীতেই। আপনি জাপানকে যদি দেখেন, সাকসেসফুলি মানুষ গড়ার ক্ষেত্রে জাপান, কোরিয়া কিন্তু এশিয়াতে সবচেয়ে বেশি এগিয়ে গেছে আর কি। তো এখন কোয়ালিটির ব্যাপারে আমাদের কাজ চলছে। অ্যাকচুয়ালি আমরা এখন পর্যন্ত বিশ্বের স্বনামধন্য ইউনিভার্সিটিগুলির সাথে আমরা কাজ করছি এবং তাদের সাথে আমাদের MOU আছে, এবং প্রায় 34 ইউনিভার্সিটি আমাদের ডিগ্রিকে রিকগনাইজ করছে। যারা ধরেন টপ 200-এর ভিতরে ইউনিভার্সিটি আছে, 100-এর ভিতরে ওই ধরনের ইউনিভার্সিটি আছে। কোয়ালিটির জন্য আমাদের ধরেন এখানে রিসার্চের কথা, যেটা রিসার্চে আমাদের একটা ফান্ড বরাদ্দ যাচ্ছে, প্লাস PhD টিচার নেওয়া। এটা ধরেন আগে যেটা ছিল ধরেন মনে করেন 10-20%, এটা এখন আমরা টার্গেট করেছি এটা 50-60% আমরা নিয়ে যাব। এবং এখন কিন্তু খুব স্যাটিসফ্যাক্টরি লেভেলে আছে PhD। এখন আমরা যে কোনো প্রফেসর নিচ্ছি, ইভেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিচ্ছি, আমরা কিন্তু PhD-টাকে প্রাধান্য দিচ্ছি। তারপরে ধরেন থিসিস, যারা পাবলিকেশনটার উপরেও আমরা গুরুত্ব দিচ্ছি। এবং আমাদের স্টুডেন্টদেরকেও আবার আমরা ইনভলভ করছি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে। তো আশা করি যে যদি আমরা প্রাইভেট ইউনিভার্সিটিগুলি যদি এটাকে এমফাসাইজ দিই, ইনশাল্লাহ হয়তোবা এটা ডে বাই ডে এটা ইমপ্রুভ করবে। এই পলিসিটা নিয়ে আমরা একটু কনসার্ন। আমরা যতটুকু দেখতে পেরেছি ড্রাফটটা আমাদের অ্যাক্সেস হয়েছে, আমরা মনে করি কি যে প্রাইভেট ইউনিভার্সিটির গ্রোথ, কোয়ালিটি মেনটেন করার জন্য এটা চ্যালেঞ্জিং হয়ে যাবে। কারণ এই পলিসি বরঞ্চ একটা বাধা সৃষ্টি করবে, রাদার দেন টু ইমপ্রুভ দি কোয়ালিটি অ্যান্ড দি কোয়ান্টিটি। তো এখন সংক্ষেপে যদি বলি, সরকারের কাজটা কি? সরকার একটা ফ্রেন্ডলি পলিসি দিবে, এটা বিজনেসের ক্ষেত্রে হোক, এডুকেশনের ক্ষেত্রে হোক, এগ্রিকালচার হোক, যাই হোক, এটা ফ্রেন্ডলি পলিসি দিবে, যে পলিসিটা অ্যাসিস্ট করবে। সরকারের কাজটা হয়েছে ইটস লাইক এ ব্রেন, সে ওখান থেকে কমান্ড কন্ট্রোল করবে। সরকারের কাজ কিন্তু ওই পায়ের কাজ না, হাতের কাজ না, এটা ব্রেনের কাজ। এখন প্রাইভেট সেক্টর থেকে ইউনিভার্সিটিগুলি যারা করেছে, ওরা তো অন্য ব্যবসাও করতে পারতো। আর এটা তো ব্যবসা না, এটা একটা ট্রাস্ট, নন প্রফিট কাজে যেই বিজনেসম্যানগুলি আসছে, নিশ্চয়ই তাদের ওই চেতনা আছে বলেই আসছে। এটা একটা ইউ ক্যান কনসিডার এজ এ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অফ দি বিজনেসম্যান, মানে আউটসাইড দি বিজনেস পেরিফেরি। এবং দেখেন বাংলাদেশে যদি এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলি না আসতো, আপনি এখন যে অ্যাভেলেবল গ্র্যাজুয়েট আপনি দেখেন মেজরিটি কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আসছে। এবং জব মার্কেটে একটা কি ক্রাইসিস হতো, নাম্বার 1। নাম্বার 2 হলো বেকারত্ব, শিক্ষার হারটা কমে যেত এবং বেকারত্বটাও বেড়ে যেত। তো দুই দিক থেকেই কিন্তু আমরা সাফার করতাম। তো গভর্নমেন্টের উচিত হবে এমন কোনো আইন করা উচিত না যে গভর্নমেন্ট তার ইগো থেকে, তার একদম মনস্তাত্ত্বিক একটা কারোর পার্সোনাল একটা চিন্তা চেতনার থেকে বা একটা গোত্রের চিন্তা থেকে কোনো
ইয়ে করা উচিত হবে না, মানে আইন করা উচিত হবে না যেই আইনটা সার্বিক ক্ষেত্রে এই সেক্টরটাকে বাধাগ্রস্ত করবে। আমি যতটুকু একদম মুদ্রা কথায় বলতে পারি যে ওনারা যেই আইনটা করতেছে, ওনারা এই আইনটা করলে পরে এই ইউনিভার্সিটিগুলির কোয়ালিটি ঠিক থাকবে না। আপনি জানেন, আমি একদম এক্সাম্পল বলতে পারি, ওনারা চাচ্ছে বিসি দিবেন, অ্যাপয়েন্টমেন্ট করবেন, সব কিছু ওনারা করবেন, কিন্তু ওখানে যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হবে, যে কোয়ালিটির বিসি বা ট্রেজারার বা আপনার প্রবিসি আসবে, এই ইউনিভার্সিটি দ্বারাই থাকবে না প্রাইভেট ইউনিভার্সিটি। প্রাইভেট ইউনিভার্সিটিগুলি কিন্তু দেখেন তাদের টিচার সিলেকশনে ভেরি কমপ্লায়েন্স, যেই কথা ভেরি কমপ্লায়েন্স। আমরা কিন্তু জানেন এই যে আমাদের বিসি নেব, আমরা গত 2 মাস ধরে এই হান্টিং করতেছি। আমরা চাচ্ছি এখানে এই ইউনিভার্সিটিটাতে প্রফেসর জামিলুর রাজা চৌধুরীর মতো লোক 8 বছর বিসি ছিলেন, প্রফেসর পাটোয়ারি সাহেবের মতো লোক যে বিসি ছিলেন, বুয়েটের বিসি এবং আইইউটির বিসি ছিলেন, ওনার মতো লোক এখানে 12 বছর 13 বছর কাজ করে গেছেন। ইউনিভার্সিটি কিন্তু ওনারা কারিগর ছিলেন, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স আছে এই ইউনিভার্সিটিতেই আমরা রিকমেন্ড করছি একজনকে কোনো একটা খুব স্ট্র্যাটেজিক পজিশনের জন্য, এমন একজনকে গভর্নমেন্ট চুজ করে দিল, 3 জনের মধ্যে একজনকে, যে তাকে চুজ করে দিল, উনি এখন ডেলিভারি করতে পারছেন না, বিকজ পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছিল, যার জন্য উনি ডেলিভারিটা করতে পারছেন না। তো এখন গভর্নমেন্টের কাজটা হয়েছে টু অ্যাসিস্ট, গভর্নমেন্টের কাজ তো পরিচালনা করে না। আপনি দেখেন প্রাইভেট সেক্টর মিলগুলি কিন্তু ভালো চলতেছে, এখন আপনি দেন গভর্নমেন্টের কাছে, সবগুলি ফেল করবে। আপনি জুট মিল সবচেয়ে বেশি গভর্নমেন্টের, সবগুলি মিল কিন্তু বন্ধ, টেক্সটাইল মিল বন্ধ। প্রাইভেট সেক্টর কিন্তু মানে ওরা রেজিলিয়েন্স, অ্যাডাপ্টেবল, তারা ড্রিভেন বাই দি তাদের মাইন্ডসেটটা যে না আমরা সাকসেসফুল হইতে হবে, আমরা দাঁড়াইতে হবে, আমাদের ইনকাম করতে হবে। গভর্নমেন্টের তো ওই ধারণা নেই। এখন যদি গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলি যেভাবে চলে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলি যদি ওইভাবে আপনি চালাতে যান, 100% এখানে একটা মানে আমি কি বলবো, একটা ডিজাস্টার হবে এই প্রাইভেট এডুকেশন সেক্টর। কোয়ালিটি ডেলিভারি করার জন্য কিন্তু আপনার একটা কম্প্রিহেন্সিভ স্ট্রাকচার লাগবে, কিন্তু ফিজিক্যাল স্ট্রাকচার অ্যান্ড ধরেন আপনার অর্গানাইজেশনাল স্ট্রাকচার। তো যেই ইউনিভার্সিটিগুলি, প্রাইভেট ইউনিভার্সিটিগুলি এই স্ট্রাকচার দুটাকে একটা অ্যাকসেপ্টেবল লেভেলে নিয়ে আসতে পেরেছে, তারা কিন্তু কোয়ালিটি এডুকেশন তারা দিতে পারছে এবং আউটপুট দিতে পারছে। আমাদের ইউনিভার্সিটি যদি আপনি ধরেন, ইউরোপ আমেরিকার যেটা বললাম 34 ইউনিভার্সিটির সাথে আমাদের এমওইউ আছে, তারা কিন্তু আমাদের ডিগ্রিটাকে অ্যাকসেপ্ট করছে। এখানে হ্যাঁ, কিছু কিছু ইউনিভার্সিটি প্রাইভেট সেক্টরে মানে কোয়ালিটি নিয়ে চ্যালেঞ্জের মুখে আছে। এটার অনেক কারণ, এটা আমি বিস্তারিত বলতে চাচ্ছি না। এবং প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি যারা কোয়ালিটির উপরে এমফাসাইজ দিচ্ছে, স্পেশালি যে ইউএপিতে আমি আপনাকে যেটা বললাম যে আমরা কিন্তু এই রিসার্চের জন্য একটা বরাদ্দ প্রতি বছরই, ইনফ্রাস্ট্রাকচারের বাইরেও শুধুমাত্র রিসার্চের জন্য একটা ডেডিকেটেড ফান্ড আমাদের আছে। আরেকটা জিনিস আপনাকে বললাম যে আমরা টিচার নিচ্ছি এখন, এবং আমরা চাচ্ছি যে পিএইচডি স্টুডেন্টের পার্সেন্টেজটা মোর দেন 50% নিয়ে যেতে। আমরা মানে মেন্টালি আমরা এরকম একটা অ্যাপ্রোচে আছি এখন যে আমরা পিএইচডি ছাড়া আর লেকচারারও নেব না, বুঝতে পারছেন, জাস্ট টু এমফাসাইজ। এবং ওখানে আবার একটা ম্যান্ডেটরি কিছু রিকোয়ারমেন্ট আছে যে তারা যেন পাবলিকেশনে যেতে হয়, মানে বাধ্যতামূলক যেতে হবে, যে একটা প্রতি বছর 1-2টা স্পেশাল ইস্যুতে তাদের রিসার্চ করতে হবে, পাবলিকেশন করতে হবে, যেটা আবার ইন্টারন্যাশনালি রিকগনাইজ হবে বিভিন্ন জায়গাতে। তো ওই ব্যাপারে কিন্তু এমফাসাইজ আমাদের আছে। আর এখানে ধরেন আপনি হয়তোবা জানেন যে আমরা কিন্তু ইউনেস্কোর সাথে একটা মাস্টার্স এলএলএম প্রোগ্রাম কিন্তু আমরা করতেছি আজকে বেশ কয়েক বছর, ওরা ফান্ডিং করতেছে। এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টও আছে, স্পেশালি ইন্ডিয়া থেকে, মালদ্বীপ থেকে, নেপাল থেকে কিন্তু স্টুডেন্ট আসতেছে, এবং এই স্টুডেন্টগুলি কিন্তু এই প্রোগ্রামের আন্ডারে আছে। তো অ্যাকচুয়ালি কোয়ালিটি আমরা মেনটেন করছি এবং এসওপিটা মেনটেন করছি, এই জন্যই কিন্তু তারা এই ফান্ডটা দিয়ে ইউনেস্কো আমাদের সাথে এই প্রোগ্রামটা চালাচ্ছে। বাংলাদেশে কিন্তু এই ধরনের প্রোগ্রাম আসার অনেক সুযোগ আছে আরও কিছু,
এবং অন্যান্য ইউনিভার্সিটি আরও বেশি পাচ্ছে, আমরা উই আর স্টেপিং ইন। তা আমাদের মেইন ফোকাসটা হলো কোয়ালিটি। আর একটা ছোট্ট কথা বলতেছি, এই কোয়ালিটির ব্যাপারে কিন্তু ইউজিসি এবং এদের কিন্তু এমফাসাইজ মানে মেনটেন করা উচিত, এমফাসাইজ দেওয়া উচিত যে কোয়ালিটিটা কিভাবে ইমপ্রুভ করা যায়, এবং অডিটিং, সুপারভিশন, রাদার দ্যান অ্যাপয়েন্টিং তাদের নিজস্ব লোক, তাদের ক্ষমতাটা বাড়ানোর জন্য অ্যামেন্ডমেন্ট না করে, এই যে প্রাইভেট ইউনিভার্সিটি একটাকে চেঞ্জ না করে তাদের ক্ষমতায়নের জন্য, মানে ইউজিসির ক্ষমতায়ন, মিনিস্ট্রির ক্ষমতায়ন বৃদ্ধির করার জন্য এই আইন না করে কোয়ালিটিটা এনশিওর করার জন্য, এই কমপ্লায়েন্সের ভিতরে প্রাইভেট ইউনিভার্সিটিগুলিকে চালানোর জন্য ওনাদের যে আইন করা দরকার, বা যে রেজিলেন্সটা দরকার, যে সুপারভিশনটা দরকার, হুইপিংটা দরকার, ওইটাও ওনাদের তরফ থেকে করলে আমার মনে হয় ইমপ্রুভমেন্টটা আরও ভালো হবে। এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাংলাদেশে কিন্তু আসতে চায় এখন, মেডিকেলে তো আছে, আমাদের ফার্মেসিতে কিন্তু অনেক রিকোয়েস্ট আসে, কিন্তু আমরা আসলে ক্যাপাসিটির কারণে আমরা নিতে পারছি না। হ্যাঁ, সহায়তার মধ্যে আপনি যদি চিন্তা করেন, ধরেন রিসার্চের ক্ষেত্রে, এটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমাদের কিন্তু ধরেন অনেক ধরেন বিশ্বের বিভিন্ন লাইব্রেরি থেকে অনলাইন অ্যাক্সেস দিতে হয় স্টুডেন্টদেরকে, অনেক রিসার্চ মেটেরিয়ালস আনতে হয়, রিসোর্স আনতে হয় বাইরে থেকে, কোনো ক্ষেত্রে ধরেন বিভিন্ন সাবজেক্টের রিসোর্সের দরকার হয়। এখানে কিন্তু ধরেন আপনি একটা যে ক্রেডিট কার্ড দিয়ে আমি পেমেন্টটা দিব, এটাও কিন্তু একটা হিউজ একটা ফর্মালিটিজের ইস্যু। আর রেমিটেন্স ব্যাক তো আরও চ্যালেঞ্জিং ইস্যু, যে আমি একটা টাকা রিমিট করব টু ব্রিং দি কোয়ালিটি আপনার কারিকুলাম বা কোয়ালিটি টিচার্স অন রিসোর্সেস। এই জিনিসগুলিকে সরকার একটু এমফাসাইজ করা দরকার, একটু ইজি করে দেওয়া দরকার, যে না, তোমরা এই গুণাগুণ ঠিক রাখার জন্য তোমরা বিদেশে থেকে যদি রিসোর্স আনতে চাও, তোমাদেরকে এই যে ফরেন কারেন্সি এই আদান প্রদানের সুযোগটা আমরা তোমাদের ইউনিভার্সিটিকে দিব। এটা আমার দৃষ্টিতে ভেরি রিসেন্ট পাস্টে আমার এক্সপেরিয়েন্স। আরেকটা জিনিস হলো যে আমাদের দেশে তো ইউনিভার্সিটি অনেক বেশি হয়ে গেছে, প্রাইভেট ইউনিভার্সিটি, কিন্তু লোক সংখ্যা অনুযায়ী আনুপাতিক হারে কিন্তু আরও বেশি ইউনিভার্সিটি দরকার। তো এই দরকারটার জন্য আমাদের কিন্তু কোয়ালিটি আবার ধরেন হিউম্যান রিসোর্সেরও দরকার। ধরেন টিচার একটা জিনিস, কিন্তু ইউনিভার্সিটি আবার ম্যানেজ করা, ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট দিয়ে সিইউ যদি বলেন, বাংলাদেশে কিন্তু সিইউ শর্টেজের কারণে অনেক ইউনিভার্সিটি পারতেছে না। যেমন আপনার স্বনামধন্য বিদেশি ইউনিভার্সিটিগুলির যদি যারা যে বিসি, তারা কিন্তু চিফ এক্সিকিউটিভ হিসেবে দে হ্যাভ দ্য অথরিটি অ্যান্ড দে হ্যাভ দ্য ক্যাপাসিটি, কোয়ালিটি, দি ক্যাপাবিলিটি। ওই ধরনের কিন্তু কিছু কিছু যেমন বাংলাদেশে আসতেছে, একটা দুইটা ইউনিভার্সিটির বিসি বাইরের থেকে নিয়ে আসতেছে। তো এখন ওই জিনিসগুলিতে যদি আমি ইচ্ছা করলে একটা টিচারকে নিয়ে আসতে পারি, একটা বিসিকে নিয়ে আসতে পারি, একটা রেজিস্টার নিয়ে আসতে পারি, যে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারটা ঠিক করে দিয়ে, হয়তো বা 10 বছর পরে লাগবে না, বিকজ আমাদের হিউম্যান রিসোর্স কিন্তু ডেভেলপ করছে এখানে। তো এটা হলে কিন্তু খুব ভালো হবে। এই সাইটগুলিতে গভর্নমেন্ট অনেক কিছু করার আছে, এবং বিশেষ করে আমাদের সাথে যে স্টেক হোল্ডার যারা, তাদের সাথে যে কোনো পলিসির আগে গভর্নমেন্ট যদি আমাদের অনুভূতিটা নেয়, ওপিনিয়নটা নেয়, আমাদের এক্সপেরিয়েন্সটাকে আমরা যদি শেয়ার করতে পারি, এবং ওইটাকে যদি মূল্যায়ন করে, যে না ওখান থেকে মানে যেটা যৌক্তিক, এই যৌক্তিক জিনিসগুলি নেন, তাহলে কিন্তু জিনিসটা অটোমেটিক্যালি ইমপ্রুভ করবে। আমাদের অ্যাকচুয়ালি সবার, আমার একার না, আমার তো অবশ্যই এখানে তো একা বলা যাবে না, সামষ্টিকভাবে আমাদের একটা প্ল্যান আছে। হয়তো বা এই প্ল্যানটাকে আগায় নেওয়ার জন্য আমার একটু দায়িত্ব বেশি বর্তাবে, কিন্তু এক নাম্বার যদি ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ধরি, এটা কিন্তু আমরা খুব একটা ক্রাইসিসে আছি এখন। তো আমাদের কিন্তু ডিমান্ড আমরা যেই পরিমাণের আসছে, আমরা কিন্তু আমাদের 20,000 থেকে 22,000 ছাত্র আমরা ভর্তি করাতে পারি প্রতি বছর, কিন্তু আমাদের ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার নাই। তো ওইটাকে আমরা মেজর এমফাসাইজ দিচ্ছি। আপনি দেখবেন এই বিল্ডিংয়ের উল্টা দিকে আমরা জাস্ট অপোজিটে একটা 1 বিঘার জায়গা নিয়েছে, কারণ এই ইউএপি একমাত্র ক্যাম্পাস উইদিন দি সিটি।
আর উইদিন দি সিটি আর কোনো ক্যাম্পাস নাই, আছে আউটস্কার্টসে আছে, আপনি যদি ধরেন বসুন্ধরা এন আদার এরিয়াতে, বাট ইনসাইড দি ফার্ম গেটের মতো গ্রিন রোডের মতো জায়গা, মানে ইনসাইড দি ঢাকা ক্যাপিটাল, একদম ইনসাইড দি সিটি, এইটাই কিন্তু একমাত্র ক্যাম্পাস। তো এখানে চ্যালেঞ্জিংও একটা ইস্যু আছে যে স্পেস। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা সামনের জায়গাটা নিয়েছি 1 বিঘা, পাশে আমরা একটা ধরেন 2.25 বিঘার মতো জায়গা আমরা বায়না করেছি, এর মধ্যে 8 শতক আপনার রেজিস্ট্রি হয়ে গেছে, আরও 16 শতক রেজিস্ট্রির পথে আছে। তো পূর্বাঞ্চলে আমরা রাজুক থেকে 9 বিঘা জায়গা নিয়েছি, ওইটা অলরেডি পেমেন্ট করা হয়ে গেছে। ফিজিক্যালি আমরা চাচ্ছি যে নাম্বার 1 যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারটাকে আমরা নেক্সট কাপল অফ ইয়ার্সের ভিতরে যেতে 10 থেকে 15,000, এখন আমাদের তো 7 থেকে 9,000 হাইয়েস্ট অ্যাকোমোডেট করতে পারি, অ্যাটলিস্ট যেতে 15,000 অ্যাচিভ করতে পারি, ওই দিকে যাচ্ছি। ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ ওয়েল এজ দিস টিচিং স্টাফ অবশ্যই আসবে গ্র্যাজুয়ালি, এটা একটা মেজর প্ল্যান। আর ধরেন সাবজেক্টের ক্ষেত্রে যেটা আপনি বললেন, যেমন ধরেন আমরা খুব চিন্তা করতেছি যে স্পেশালি আইটি, আইটিএস এবং ডিজিটাল মাল্টিমিডিয়া এই সেক্টরে আমরা ওয়েদার উই ক্যান হ্যাভ ওয়ান অফ দি আমাদের উইংকে একটা ইনস্টিটিউট হিসেবে নিয়ে আসতে পারি কিনা। কারণ আপনি যদি দেখেন অনেক দেশেই কিন্তু এই সেক্টরটা দিয়ে হিউজ পরিমাণে ফরেন কারেন্সি আনতেছে, আমাদের দেশে বেরোচ্ছে, আমাদের দেশে যারা বেরোচ্ছে তারাও ভালো, ধরেন ইনফরমেটিক্স থেকে বেরোচ্ছে, ইঞ্জিনিয়ারিং থেকে বেরোচ্ছে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ট্রিপলি থেকে বেরোচ্ছে। আমরা কিছু স্পেশালাইজ সাবজেক্ট করতে চাচ্ছি, কারণ এখন ধরেন এমন কতগুলি সাবজেক্ট আসতেছে, মেকাট্রনিক, রোবোটিক্স, আপনি বুঝতে পেরেছেন তো, মাল্টিমিডিয়া, এবং ভেরি স্পেসিফিক অ্যান্ড স্পেশালাইজ কিছু জিনিস আসতেছে, যেটা এই দুনিয়ার জন্য এআই আপনি চিন্তা করেন। তো এআইয়ের উপরে একটা কিন্তু মানে ইটস লাইক এ ওশান, একেবারে হিউজ একটা এরিয়া কিন্তু এখন বাংলাদেশে আনটাচ রয়ে গেছে। তো এই জন্য আমরা চিন্তা করতেছি ওয়ান অফ দ্য ক্যাম্পাসকে আমরা ওইভাবে সাজাতে পারি কিনা, লাইক এ ইনস্টিটিউশন, এবং ওখানে শুধুমাত্র এই মাল্টিমিডিয়া, এআই, মেকাট্রনিক্স এইসব চলবে, অ্যান্ড ইনফরমেটিক্স অ্যান্ড বিজনেস এটাকে আবার মার্চ করতে হবে। সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপারটা হয়েছে কি, আমরা যেমন ধরেন এমবিএ করতেছি, বিবিএ করতেছি, এটা করতেছি, হ্যাঁ বিজনেস প্রসেসটাকে আমরা শিখতেছি এবং ইমপ্লিমেন্টেশন প্রসেস শিখতেছি, আমরা স্ট্রাকচারিংটা শিখতেছি, কিন্তু এখন যদি এই জিনিসটাকে প্র্যাকটিক্যালি ইন্টিগ্রেট করতে হয়, এটার সাথে কিন্তু আবার আইটি নলেজটাকে আপনি নিয়ে আসতে হবে, একসাথে অনবোর্ড করে ফেলতে হবে, মার্জিং অফ দি টু টেকনিক্যাল, একটা হলো ধরেন জ্ঞান, যে সাধারণ পুঁথিগত জ্ঞান, আরেকটা হলো অ্যাপ্লিকেশন, এই দুইটাকে মার্চ করতে হবে। তো এটার জন্য সারা পৃথিবীতে কিন্তু এখন মানে ভীষণভাবে এমফাসাইজ দিচ্ছে, এবং বাংলাদেশের সরকার আমি মনে করি এটাকে ফোকাস করতেছেন, এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলিও এটাকে ওয়ান অফ দ্য প্রায়োরিটিতে নিতেছেন, এবং ইউএপিও আমরা আশা করতেছি নেক্সট 2 to 5 ইয়ার্সের ভিতরে উইল হ্যাভ এ ইন্টারন্যাশনাল কমপ্লায়েন্স একটা আইটি ইনস্টিটিউট করব, যেটা আমাদের আশেপাশের দেশেও আছে। এই ধরনের একটা প্ল্যান আছে আমাদের। আর সাথে সাথে আরেকটা প্ল্যান আমরা এক্সপ্লোর করতেছি, বিকজ আমাদের তো 180 মিলিয়ন পিপল, আপনার এই হাতগুলিকে যদি আমরা রিসোর্সে কনভার্ট করে দিতে পারি, এইটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় রিসোর্স। আপনি এখনও দেখেন যে ফরেন কারেন্সি যে আমাদের মেজর ফ্লোটা কোত্থেকে আসতেছে, যদিও আমি ধরেন বা আমরা মনে করি যে রিজার্ভ বেড়ে যাচ্ছে, কন্ট্রিবিউটার কারা? কন্ট্রিবিউটার কিন্তু আমাদের ওয়েজ আর্নার্সরা, কিন্তু ক্রেডিট নিচ্ছে আমি, আজকে 33 হয়েছে, কালকে 35 হচ্ছে, এটা আমার ক্রেডিট, কিন্তু আসলে ক্রেডিটটা কিন্তু গোজ টু দ্যাম। তো আমরা চাচ্ছি ওখানে কন্ট্রিবিউট করতে। আমাদের যেটা পূর্বাঞ্চলের যেই জায়গাটা আমরা নিয়েছি, ওখানে একদম স্পেশালাইজড কিছু, ধরেন নার্সিং, তারপরে এই যে বিদেশের যে রিকোয়ারমেন্টগুলি, যেটা কেয়ার গেভার, এখন ইউরোপ, আমেরিকা এবং জাপানে আপনি লক্ষ লক্ষ লোকের প্রয়োজন, এবং ওই সমস্ত দেশে, যেমন আমরা জার্মান থেকে একটা অফার পেয়েছি, জাপান থেকেও একটা অফার পেয়েছি, তারা একটা স্পেশালাইজ শর্ট কোর্স, ডিপ্লোমা কোর্স করতে চাচ্ছে। এগুলি করে তারাই কারিকুলামটা দিবে, তারা সুপারভাইজ করবে, আমরা ইনফ্রাস্ট্রাকচার দেব,
তারা পরীক্ষাটা মানে কোয়ালিটি কন্ট্রোলটা তারা করবে এবং তারা লোকগুলি বিদেশে নিয়ে যাবে। এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা নতুন দিগন্ত হবে। সারা পৃথিবীতে কিন্তু এখন এই যে ধরেন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারের একটা হিউজ ক্রাইসিস কিন্তু। আপনি দেখেন পাইলটের জন্য কিন্তু এখন এয়ারলাইন গ্রোথ হচ্ছে না। এয়ারলাইনটার যে গ্রোথটা আসতেছে নেক্সট আপনার যদি 20 ইয়ার্স ধরেন, এটা 4 গুণ বাড়বে, কিন্তু ওই 4 গুণ আপনার হিউম্যান রিসোর্স সাপ্লাই তো দিতে হবে। তো পাশাপাশি কিন্তু এভিয়েশন সেক্টরেও ধরেন আমরা পাইলট ট্রেনিংয়ে না গেলাম, কিন্তু ওখানে যে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, কেবিন সার্ভিস আছে, এটাও কিন্তু একটা হিউজ এরিয়া। তো এইগুলিতে আমরা চাচ্ছি আর কি যে ফোকাস করতে, এবং আশা করি যদি গভর্নমেন্ট কোঅপারেট করে আমরা যদি ওই পরিবেশটা পাই, আমরা সাকসেসফুলি কিছু ভ্যালু অ্যাড করতে পারবো, ট্রেডিশনাল না নন ট্রেডিশনাল। আমরা তো ধরেন স্পেসিফিক্যালি একটা জিনিসে বসে থাকলে হবে না, একটা ডাইভার্সিফাই করতে চাচ্ছি আমরা এডুকেশন সেক্টরটাকে। তো ওইটাই আমাদের মেজর অ্যাপ্রোচ নেক্সট 4-5 ইয়ার্স।